বন্দ্যোপাধ্যায়কেই আমরা ২০০৫ সাল ওই সময়টা করে দেখেছিলাম পার্লামেন্টে দাঁড়িয়ে কাগজ ছুঁড়ে দিচ্ছে। তৃণমূল কংগ্রেস থেকে ঠিক সেটাই করা হচ্ছে, মহিলাদেরকে এগিয়ে দেওয়া হচ্ছে, মহিলাদেরকে ট্রাম্প কার্ড হিসেবে ইউজ করা হচ্ছে। আমাদের পশ্চিমবঙ্গে মায়েদের নিরাপত্তা নেই। ভোট ব্যাংকের রাজনীতিকরণ করতে গিয়ে কোথাও হলে উনি যেন সাধারণ মানুষের ভালোবাসাটা হারিয়ে ফেলেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আরো একটু ভালো করে রাজনীতিটা শেখা উচিত। এটা কোনো পাড়ার ক্লাব নয়। যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতি বুঝতেন তাহলে কখনো ভোট শুধু ভোটের জন্য মিথ্যা প্রচার করতেন না। সেই জন্যই হয়তো ভূমিকম্পটা সেদিনকে কলকাতায় 10টা 12 নাগাদ হয়েছিল, যে সারা ভারতবর্ষকে হিলাতে গিয়ে কলকাতাটা একটু নড়ে উঠেছিল। যাই হোক, মাননীয় এরকম কথাবার্তা গত বেশ 14-15 বছর ধরে আমরা শুনছি, 2011 থেকে। উনি বরাবরই কন্ট্রোভার্সিয়াল স্টেটমেন্ট করেন, এবং এই যে পশ্চিমবঙ্গে এত করাপশনস রয়েছে, শিক্ষা দুর্নীতি বলি, চাকরি দুর্নীতি বলি, তারপরে এই আরজি কর, তারপরে তোমার এদিকেতে এসআইআর নিয়ে এত অবমাননা চলছে। তো এই সমস্ত বিষয়টাকে একটা অন্তরালে রাখা, এটা আমি বলবো প্রচেষ্টা, উল্টোপাল্টে কমেন্ট করে ঘুরিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা, একটা আই ওয়াশ করার প্রচেষ্টা। তো সেই কারণে উনি এরকম ধরনের কথাবার্তা মাঝে মধ্যে বলে থাকেন, এবং সেটা নিয়ে আমরাও অনেক সিরিয়াস হয়ে যাই। এগুলো নিয়ে অনেক প্যানেল ডিসকাশনস চলে, লোকজন ইন্টারভিউ দেন, আমরাও এখন এটা নিয়ে কথা বলছি। তো এইগুলোকে আমি যার জন্য আজকাল আর একেবারেই সিরিয়াসলি নিই না, কারণ এগুলো সত্যি কথা বলতে গিয়ে সেই পাতা দেওয়ার মতো কোনো কথাবার্তা নয় বলেই আমি মনে করছি। এখানে বিষয়টা হচ্ছে যে আজকেই এসআইআর, প্রথমে একটা কথা তো বুঝতে হবে যে এসআইআর বিষয়টা কি, এটা খায় না মাথায় দেয় না গায়ে মাখে। এবার এই যে ইলেকশন কমিশন, এটা তো আমাদের ভারতবর্ষের সাংবিধানিক একটা ব্যাপার। তো ভারতবর্ষে মানে সংবিধানের আর্টিকেল 324 দ্বারা হচ্ছে ইলেকশন কমিশন বোর্ডটা তৈরি হয়, ইলেকশন কমিশন গঠিত হয়। ইনফ্যাক্ট যে ইলেকশন কমিশনার, তাকে কিন্তু অ্যাপয়েন্ট করেন আমাদের দেশের অনারেবল প্রেসিডেন্ট। কাজেই এটার একটা সাংবিধানিক গুরুত্ব তো অবশ্যই রয়েছে। আজকে এই মমতা বন্দ্যোপাধ্যায়কেই আমরা 2005 সাল ওই সময়টা করে দেখেছিলাম পার্লামেন্টে দাঁড়িয়ে কাগজ ছুঁড়ে দিচ্ছেন। তখন চেয়ারে ছিলেন চরণ সিং অটওয়াল। তো তখন উনি বিজেপির সাথে জোট ক্ষমতায় ছিলেন, তখন উনি বিজেপির এজেন্ডাটাকে ফলো করেছেন, এবং সিপিএমকে হাঁটানোর জন্যে উনি বারংবার ধরে বিজেপিকে কখনো জোট ক্ষমতায় গিয়ে ইউজ করেছেন, কখনো কংগ্রেসে থেকে কংগ্রেসকে ইউজ করেছেন। এবং এখন উনি যেটা করছেন, এখন ওনার পিঠ থেকে গেছে। উনি বুঝতে পারছেন যে পশ্চিমবঙ্গবাসী চাইছে না এই সরকারের এই অত্যাচার। কিছুদিন আগেই শিক্ষকের পেটে লাথি মারলো তাঁরই একজন প্রশাসনিক পুলিশ। তো এই জিনিসগুলো বাংলার মানুষ যে চাইছেন না, সেটা উনি খুব ভালো বুঝে গেছেন। এবং উনি এটাও বুঝতে পারছেন যে দুধেল গাইদের নিয়ে ভোট ছাড়া তৃণমূল ক্ষমতায় আসতে পারে না, বারবার এটা প্রমাণিত। সেই দুধেল গাই যারা অনুপ্রবেশ বিশেষ করে, এবার এখন তো সবাই পালিয়ে যাচ্ছে বর্ডার থেকে, কারণ তারাও এখন একটা চরম সংকটে পড়ে গেছে। তো এই পুরো বিষয়টাকে ঢাকার জন্য উনি সত্যি কি করবেন ভেবে পাচ্ছেন না। এবং যার জন্যে একটা উদাহরণ দিতে চাইবো, সেটা হচ্ছে ঠিক ইসরায়েলের সাথে যুদ্ধে যেরকম প্যালেস্তিনীয় শিশু এবং মহিলাদের ট্রাম্প কার্ড খাড়া করে তাদেরকে যেরকমভাবে সেই হিউম্যান শিল্ডিং করে দেওয়া হয়, হ্যাঁ, তাদেরকে দিয়ে যেরকম ইউজ করা হয়। এবার কতগুলো ঘটনা, পূর্ববর্তী বিশেষ কিছু ঘটনা দেখো, তৃণমূল কংগ্রেস থেকে ঠিক সেটাই করা হচ্ছে, মহিলাদেরকে এগিয়ে দেওয়া হচ্ছে, মহিলাদেরকে ট্রাম্প কার্ড হিসেবে ইউজ করা হচ্ছে। কখনো দিলীপ ঘোষের গাড়ি আক্রমণ, কখনো শুভেন্দুদার কনভয় আক্রমণ, কখনো সুকান্তদাকে তাড়া করছে মহিলারা। এবং বিভিন্ন জায়গাতে এই যে অসভ্যতামগুলো চলছে, এটা তো আমরা দেখতেই পাচ্ছি। এবং এসআইআর নিয়ে আরেকটা ইম্পর্টেন্ট কথা আমার না বললেই নয়, মাননীয়া কখন ব্যাট কিভাবে করেন আমরা বুঝতে পারি না। এবং এটা আরও একটা প্রতিফলন হচ্ছে যে আমি সব দেখো, মাননীয়ার মানে ওনার কাছে হচ্ছে ক্ষমতার লোভটা একটা বড় ব্যাপার। মানে ভোটে যেটাটা ওনার কাছে ইম্পর্টেন্ট এই মুহূর্তে নয়, ওনার কাছে হচ্ছে আমার ক্ষমতায় টিকে থাকতে হবে, এটাই একটা বড় বিষয়। এটা না একটা ব্যাখ্যা আছে, জানো তো। এটার ব্যাখ্যাটা হচ্ছে, যখন একটা সরকার, মানে সরকারের যে নেতা বা নেত্রী হয়, তারা যখন বহু বছর একটা সরকার চলে, একটা অ্যাবসলিউটিস্ট মাইন্ডসেট বা স্টেট অফ মেন্টালিটি তৈরি হয়ে যায়। এই জিনিসটা মমতা বন্দ্যোপাধ্যায়েরও হয়েছে আজকে এত বছর ক্ষমতায় থেকে। এবং উনি কোথাও হলেও একটা ভয় পাচ্ছেন যে যদি একটা অ্যান্টি ভোটিং স্ট্র্যাটেজি কাজ করে, যেটার ব্যাপারে আমি আসছি আবার একটু পরে বলছি সেটা বিশদে। এই অ্যান্টি ভোটিং স্ট্র্যাটেজির থেকেও বড় কথা যে অ্যাবসলিউটিস্ট একটা মেন্টালিটি, এটা কিন্তু আমরা ইন্দিরা গান্ধীর মধ্যেও দেখেছিলাম। এই সেম জিনিসটা জ্যোতিবাবুর মধ্যেও ছিল, মানে জ্যোতি বসুর মধ্যেও ছিল। ইন্দিরা গান্ধী তখন এতটাই ওভার কনফিডেন্ট হয়ে গিয়েছিলেন এবং এতটাই অ্যাবসলিউটিস্ট মেন্টালিটি ওনার মধ্যে হয়ে গেছিল, তখন দেবকান্ত বড়ুয়া স্লোগানে লিখে ফেললেন, ইন্ডিয়া ইজ ইন্দিরা, ইন্দিরা ইজ ইন্ডিয়া। তো এটা কতখানি মানে ঔদ্ধত্য হলে এই কথাগুলো আসে। পার্টির মানুষ দেখো, কিছু তো তোমাকে তো একটা স্লোগান তো ক্রিয়েট করতে হবে ভোটের জন্য। এই কথাগুলো বলে মানুষের ব্যাপার দেখো। আরও একটা কথা, যদি মাননীয়ার লেখা তার প্রথম জীবনের বইটা পড়ো, উপলব্ধি, সেখানে দেখতে পাবে উনি বারংবার একটা কথা বলেছেন যে মানুষের মানে রাজনীতির সঙ্গে উনি মানুষের ইমোশনকে ভীষণভাবে মিলিয়ে দিয়েছেন। তো উনি মানুষের ভাবাবেগ, মানুষের আবেগ নিয়ে রাজনীতিটা বরাবরই করেন, কারণ উনি তো সেই ছাত্র নেত্রী না, সেই কোন ছোটবেলা থেকে উনি রাজনীতি করছেন। আজকে 7বারের এমপি, 4বারের সেন্ট্রাল মিনিস্টার, তার
রাজনৈতিক বুদ্ধির সাথে আমরা সত্যি কথা বলতে কি এই মুহূর্তে মানে গোটা ভারতবর্ষের পলিটিশিয়ানদের মধ্যে মানে শি ইজ ওয়ান অফ দ্য টপ মোস্ট পলিটিশিয়ানস আমি বলবো। তো সেইখানেতে তার প্রত্যেকটা কথার ব্যাখ্যা আছে, তার প্রতিটা স্টেপ উনি না ভেবে নেন না। আমরা এগুলোকে অনেক সময় ক্যাজুয়ালি নিই, বাট ওনার কিন্তু একটা মোটিভ থাকে, এবং ওনার এই মুহূর্তে যে এই মোটিভটা সেটা হচ্ছে যে এই মা মাটি মানুষের রাজনীতিটা করছেন, উনি মাটির মানুষ হয়ে থাকতে চেয়েছেন, কিন্তু আলটিমেটলি আমাদের পশ্চিমবঙ্গে মায়েদের নিরাপত্তা নেই, মাটিকে অপপ্রয়োগ করা হচ্ছে, মাটির অপব্যবহার হচ্ছে। তো এই অবস্থাতে দাঁড়িয়ে ওনার এই সমস্ত কন্ট্রোভার্সিয়াল স্টেটমেন্টগুলো দেওয়া ছাড়া আর কোনো রকম কোনো মানে বিশেষ কোনো উপায় নেই। এবং তখন যে কথাটা বলছিলাম সেটা আমি একটু বলতে চাইবো, সেটা হচ্ছে এই ভোট ব্যাংকের রাজনীতিকরণ করতে গিয়ে কোথাও হলে উনি যেন সাধারণ মানুষের ভালোবাসাটা হারিয়ে ফেলেছেন। কারণ শুধুমাত্র একটা পার্টিকুলার সম্প্রদায়ের মানুষের প্রতি তার ভালোবাসা, তার যত্ন কোথাও হলে যেন সাধারণ মানুষরা সেখান থেকে বঞ্চিত হচ্ছে বলেই মনে করা হচ্ছে। কারণ তার বিধায়করা, তার দলের যারা নেতা মন্ত্রী, তারা এরকম স্টেটমেন্ট দিচ্ছেন যে কখনো তারা ওপেনলি অ্যানাউন্স করছেন যে এই দাদার কাছে যাও, আধার কার্ড খুব ভালো লিঙ্ক করতে পারে। এই কথাগুলো তো সাধারণ যারা মা মাটি মানুষের কথা তুমি বলছো তারা তো ভুলতে পারছে না। তো সেইখানে তো মানুষের বিশ্বাসটা তো, যে মা মাটি মানুষের রাজনীতি শুরু হয়েছিল সেই মাটিতে দাঁড়িয়ে, সেই মাটির মানুষ, মাটির যারা মা বোন, তাদের তো বিশ্বাসটা হারিয়ে যাচ্ছে সরকারের উপর। এই মিথ্যে ন্যারেটিভগুলো ছাড়া তো এদের হাতে আর কিছু নেই। এবং এই এসআইআর আর এনআরসি এই গণ্ডগোলটা করিয়ে দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার একটা হিউজ প্রচেষ্টা। অভিষেক বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগে বললেন আমি ৬,০০০ শিবির খুলবো, ৬,০০০টা শিবির খুলে পাহারা দিয়ে দেখছে এসআইআর ঠিকভাবে হচ্ছে কিনা, এবং সাধারণ মানুষকে এনআরসির নামে গুলিয়ে দেওয়া হচ্ছে। এনআরসি মানে কিনা নাগরিকত্বের ব্যাপার, সেটা সম্পূর্ণ আলাদা। আর এসআইআর হচ্ছে কি ভুয়ো ভোটার, মৃত ভোটার, এইগুলো বাদ যাবে। একটা ছোট উদাহরণ দিই, এই যে বিহারে কয়েকদিন আগেই এসআইআর হলো, রাইট? একটা অ্যাপিল এসছে। ইনফ্যাক্ট আমাদের সুপ্রিম কোর্ট থেকেও জয় মাল্য বাগচি কি বলেছে যে 9th যে ড্রাফট হোল্ড বেরোবে, দরকার হলে উনি ওটা হোল্ড করবেন, আপনারা শুধু একটা অ্যাপিল দেখান। এখনো অবধি তোমরা বিভিন্ন জায়গায় কভার করছো, দেখেছো কি একটা অ্যাপিলও বাংলা থেকে কেউ এসে বলেছে যে আমাদের নাম বাদ দিয়েছে? তোমরাও নিশ্চয়ই সবাই এসআইআর ফর্ম ফিল আপ করেছো। এবার দেখো যে কটার নাম বাদ যায়। যদি একটাও নাম বাদ যায়, একটাও অ্যাপিল আসে, তখন সেটা বোঝা যাবে যে না ওনারা ঠিক বলছেন। কিন্তু এরকম তো কিছু হয়নি। এবং বিহারের ইলেকশনের পরে এটা তো আরো ক্লিয়ার যে কোনো অ্যাপিল আসছে না। এটা সম্পূর্ণ মানুষকে বিভ্রান্ত করার একটা প্রচেষ্টা চলছে যে এনআরসি অ্যান্ড এসআইআর ইজ সেম, হুইচ ইজ নট, হুইচ ইজ ফলস এলিগেশন। অভিষেক বন্দ্যোপাধ্যায় এর আগে বলেছিলেন আরজি করের সময় ওনার বক্তব্য ছিল এনকাউন্টার করা হবে, উনি এখন বলছেন ঘেরাও করা হবে। আমি এবার বলছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি এতটাই মনে হয় ইলেকশন কমিশন ভুল করছে, এত কিছু করছে, ওনারা সুপ্রিম কোর্টে যাচ্ছেন না কেন? ওনারা কেন কোনো রকম কোনো লিগাল স্টেপ নিচ্ছে না? শুধু মুখে চারটে বড় বড় কথা বলে আর ভাষণ দিলেই তো সব কিছু হয়ে যায় না? বাংলার মানুষ এসব ভাষণ তো আর খাবে না। বাংলার মানুষ এখন জেগে উঠেছে। এরা যদি এখন উল্টোপাল্টা কথা বলে, বাংলার মানুষও জেগে উঠেছে। সেই জবাবটা আমরা নিশ্চিত যে সেটা পরিবর্তনটা যদি মানুষ মনে করে আনবে, সেটা ভোটে তারা জবাবটা দেবে। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও একটা কথা বলেছেন, সেটা হচ্ছে যে উনি বলেছিলেন যে যদি একটা লোকেরও নাম বাদ যায় তাহলে আমি 1,00,000 লোক নিয়ে দিল্লি যাবে। এবার আমি তোমাদের প্রশ্ন করছি, যদি আজকে সত্যি মমতা বন্দ্যোপাধ্যায় আবার বলেছেন যে 2 কোটি লোকের নাকি নাম বাদ যাবে, এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হিসেবটা যদি ক্যালকুলেট করি না একটুখানিকের জন্য, যে একটা লোক বাবদ 1,00,000 লোক দিল্লি যাবে, তাহলে সত্যি যদি 2,000 কোটি লোকের এই 2 কোটি লোকের নাম যদি বাদ যায়, তাহলে কত কোটি লোককে দিল্লি নিয়ে যেতে হবে? সেই লোক কোত্থেকে আসবে? অনুপ্রবেশ ঢোকানো হবে তখন, আমার মনে হয় তাতেও শর্ট পড়ে যাবে। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আরও একটু ভালো করে রাজনীতিটা শেখা উচিত। এটা কোনো পাড়ার ক্লাব নয় যে সে সভাপতির মতো ক্লাবে দাঁড়িয়ে বক্তৃতা দেবে। একটু রাজনীতিটা করতে গেলে শিখতে হবে। মানে রাহুল গান্ধীর সঙ্গে তো ওনার কথাবার্তা কোনো পার্থক্য পাচ্ছি না, একই তো ব্যাপার, ইম্যাচিওর কথাবার্তা। এগুলো বাচ্চারা করে, এগুলো পাড়ার আমাদের এখানে সেই ক্লাস 5-এ পড়া বাচ্চাগুলো এরকম কথা বলে। এ কথা নিয়ে সত্যি কিছু বলার নেই। মুখ্যমন্ত্রী হতে গেলে যে মানসিক মানে ম্যাচিওরিটির দরকার হয়, সে ম্যাচিওরিটিটা ওনার আছে? আমার তো মনে হয় না। যে মানে মুখ্যমন্ত্রী হওয়ার তো ছাড়া দূরের কথা, একটা আগে উনি মানে এটা তো বুঝতে হবে যে উনি একজন এমপি কিনা। একজন এমপি কখনো এরকম ধরনের কথাবার্তা সাজে না। একটু পলিটিক্সটা ভালো করে বুঝতে হয়। সবটাই হম্বি তম্বি, এই করে দেবো তাই করে দেবো, এই কারেঙ্গা তাই কারেঙ্গা, এইভাবে তো রাজনীতি হয় না। রাজনীতি ইজ মানে ভেরি হোলি প্রসেস আমি বলবো। সেটাকে মানুষজন কলুষিত করছে আলাদা কথা, কিন্তু সেই জিনিসটাই তো সে জানে না। যে রাজনীতিটা প্রপারভাবে বুঝবে সে কখনো এসআইআর আর এনআরসিটাকে গুলিয়ে দেবে। তারা বলবে কখনো সত্যি যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতি বুঝতেন তাহলে কখনো ভোটের শুধু ভোটের জন্য মিথ্যা প্রচার করতেন না। যে মমতা বন্দ্যোপাধ্যায় ভোটে হারতে ভয় পান না, উনি ক্ষমতাটা হারাতে ভয় পান। যেন তেন প্রকারেণ ওনার ক্ষমতাটা চাই। তুমি মনে করে দেখো, কয়েক বছর আগেকার কথা বলছি, যখন ট্রাম্পের যখন প্রেসিডেন্টশিপ চলে গেছিল, সে বাচ্চাদের মতো কাণ্ড কারখানা করছিল। মানে সে বেরোতে চাইছিল না হোয়াইট হাউস থেকে, তাকে সেই এক প্রকার সেই মানে অভিশাপ দিতে সে বেরোছিল। তো ওনার এখন অবস্থাটা এরকমই হয়ে গেছে। মানে উনি যদি এখন বাই এনি চান্স হেরে যান, তো এটা ওনার কাছে ক্ষমতা হারানোর একটা বিশাল সেই বিপর্যয়টাই ওনাকে কুড়ে কুড়ে খাচ্ছে। এবং আরও একটা বিষয়, মমতা বন্দ্যোপাধ্যায় খুব মানে প্রচণ্ডভাবে কনসার্ন
সেটা হচ্ছে যে ওনার দলের মধ্যে যে একটা মুষল পর্ব শুরু হয়ে গেছে না, এইটা উনি প্রচণ্ড ভালো করে বুঝতে পেরেছেন এবং ওনার দল অলরেডি ভাঙতে শুরু করেছে। এবং আজকে আমি এখানে তোমায় দাঁড়িয়ে বলে যাচ্ছি, মিলিয়ে নেবে আমার কথা, আজকে যদি সামনের বছর মানে অ্যাসেম্বলি ইলেকশনে যদি বাই এনি চান্স সরকার পরিবর্তন হয় এবং তৃণমূল যদি হেরে যায়, তাহলে এই দলটার অস্তিত্ব আজ থেকে 5 বছর থেকে 7 বছরের মধ্যে থাকবে কিনা ডাউটফুল, কারণ পুরো দলটাই তখন ভেঙে যাবে। অনেক সময় শোনা যায় যে এরকম হয়, এবং এদের গোষ্ঠী কোন্দল আমি বলবো এই মুহূর্তে অনেকে বলে ভারতীয় জনতা পার্টির মধ্যে কোনো সাংগঠনিক নেই তাই নেই, কিন্তু আমি বলবো ওগুলো ওই সব ন্যারেটিভগুলো তৃণমূল ছড়াচ্ছে এবং তৃণমূলের গোষ্ঠী কোন্দল এতটাই শীর্ষে, সেটা মাননীয় কি আজকে একটা দলের সুপ্রিমো তিনি কি কোনো খবর রাখবেন না? এটা তো হয় না। তো শি নোজ ইট ভেরি ওয়েল কি হোয়াট ইজ হ্যাপেনিং অ্যান্ড হোয়াট ইজ নট। তো দ্যাটস ওয়াই শি ইজ লিটল স্কেয়ার্ড কি আমার দলের মধ্যে এরকম ভাঙন চলছে। তো এই জিনিসটাকে উনি অবভিয়াসলি হ্যান্ডেল করতে পারছেন এবং উনি একটা কথা খুব ভালো জানেন যে আজকে সবটাই ওনার হাতের বাইরে চলে যাচ্ছে, কারণ এভরিথিং ইজ গেটিং কন্ট্রোলড বাই সামওয়ান এলস, এবং সেটা হচ্ছে অভিষেক ব্যানার্জিদের সব কিছু কন্ট্রোল করা হচ্ছে। মনে করো একটা ছোটো কথা বলে দিই, 2016 সালে ভোটের পরে সারা জায়গায় পোস্টার পড়ে গেল। ওই যে তখন গেম প্ল্যানটা চেঞ্জ হলো এবং রাতারাত তখন মমতা বন্দ্যোপাধ্যায়কে, তখন উনি বাড়িতে ছিলেন, কোথাও হয়তো একটা বেরোচ্ছিলেন, ঠিক আছে, তখন ওনার কাছে খবর এলো যে কলকাতায় এরকমভাবে মানে অভিষেক আর কি সবকিছু করছে, লিড করছে, এটা নিয়ে একটা পোস্টার পড়ে গেল। তখন যেটা হলো মানে রাতারাতি সেই পোস্টার তুলে দিতে হলো, কারণ তখন থেকে একটা ইনসিকিউরিটি সৃষ্টি হয়েছে এবং এখন এই যে নবজোয়ার এসছে, এই নবজোয়ারটাই যে একটা মানে পরিবারতন্ত্রের ভাঙন ধরানোর জন্য একটা মানে কি বলবো একটা অনিবার্য বিষয়, সেটা সবাই বুঝতে পারছে, কারণ এই পরিবারতন্ত্রটাও কিন্তু কংগ্রেস থেকে এসছে। আজকে তৃণমূল কংগ্রেসের সৃষ্টি তো কংগ্রেস থেকে, কংগ্রেস তো পুরো পরিবারতন্ত্র, নেহরু থেকে শুরু করে এখন রাহুল গান্ধী, পরপর ব্যাক টু ব্যাক। এখানে কি দেখো, এখানে তো মমতা বন্দ্যোপাধ্যায়, এখন তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাদের উত্তরসূরি কে আছে না আছে সেটা তো সময় বলবে, যদি দলটা টিকে থাকে তবেই। তো সেই জন্যে তাদের গোষ্ঠী কোন্দলটা এখন এতটাই শীর্ষে, সেটা মাননীয় খুব ভালো বুঝতে পারছে। নিজেদের ঘরের মধ্যে সমস্যা হচ্ছে, একটা কথা বলো, তোমার বাড়ির মধ্যে যদি সমস্যা হয় সে লজ্জার কথা তুমি কি বাইরে গিয়ে বলতে পারবে না। এবার মানুষ দেখতে পাচ্ছে, মানুষ বুঝে যাচ্ছে, ওনার আরো মাথায় হাত, এই রে সবাই তো সবকিছু বুঝে যাচ্ছে, তাহলে আমি কি করবো, কাইন্ড অফ দ্যাট।